আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 12 নম্বর অধ্যায়ের অর্থাৎ গোলক অধ্যায়টির কষে দেখি 12 অঙ্কগুলির 11 দাগের অঙ্ক থেকে করব। তো এর আগের অঙ্কগুলির করে দেওয়া হয়েছে আগের ভিডিওগুলিতে, যেগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে 11 দাগের অঙ্কে কি বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ বলা আছে কি, দুটো ফাঁপা গোলক নেওয়া আছে। এই ধরো দুটো ফাঁপা গোলক, এই একটা গোলক, ঠিক আছে, এই আর একটা গোলক। এই গোলক দুটোর কি দুটোর ব্যাসার্ধ আলাদা, একটার বলে দেওয়া আছে ব্যাস বলে দিয়েছে। ব্যাসার্ধ কী পাবো না, অর্ধেক করে দেবো। এটা ধরো 21/2 সেন্টিমিটার, আর এটা হচ্ছে ওটা আমাদের 17.5/2 সেন্টিমিটার। তো এদের বলেছে যে এই গোলকগুলি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে ফাঁপা যেহেতু গোলক, অর্থাৎ গোলকের কি শুধু এই বক্রতলটায় যে পরিমাণ পাত আছে সেই পাতগুলো পরিমাণটা বের করব, বের করে তাদের অনুপাত বের করব। তাহলে এই বক্রতলের কীভাবে বের করব, বক্রতলে যে পরিমাণ পাত আছে অর্থাৎ গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তাহলে এখানেও কী হবে না 4π, একটার কত হবে, এটার যদি নিই এটা হচ্ছে 17.5/2 এর হোল স্কয়ার, আর একটা এটা কত হবে না 4π × 21/2 এর হোল স্কয়ার। এই দুটো পাতের পরিমাণ বেরোলো দুটো গোলকের, এদের অনুপাতটাই হচ্ছে আমাদের কী হবে নির্ণয় অনুপাত। ঠিক আছে, এটা এবার আমরা লিখে করে নেব। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, প্রথম ফাঁপা গোলকের ব্যাস 21 সেন্টিমিটার, প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত হবে 21/2 সেন্টিমিটার, এবং প্রথম ফাঁপা গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 4πr² বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 4πr1 এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি 21/2 তার হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। একই রকমভাবে দ্বিতীয় ফাঁপা গোলকের ক্ষেত্রে বের করেছি ব্যাসার্ধ কত 17.5/2 সেন্টিমিটার, এবং দ্বিতীয় ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 4π × 17.5/2 এর হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখানে দেখো আমি কিন্তু পায়ের মান বসিয়ে বা এগুলো স্কোয়ারগুলোতে ক্যালকুলেশন করিনি, কেন না পরে দেখতে পাবে যাতে ক্যালকুলেশনটা আমাদের সহজ হয়, তার জন্যই আমি এগুলো মানগুলো বসাইনি বা সরল করিনি ওগুলো। তাহলে এরপরে আমাদের কী করা আছে না, গোলক দুটির তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত সমান কী হবে, এই যে গোলক দুটো ছিল তাদের বক্রতলের অনুপাতের সমান হবে। অর্থাৎ গোলক দুটি বক্রতলের অনুপাত সমান কত হচ্ছে না, আগেরটা কত ছিল 4π × 21/2 হোল স্কয়ার ইজ টু দ্বিতীয়টা কত পেয়েছি 4π × 17.5/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে 4π উভয় পদ থেকে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী হচ্ছে না 21/2 এর হোল স্কয়ার ইজ টু 17.5/2 তার হোল স্কয়ার। তারপরে কী করছি না বর্গ করে দিচ্ছি, 21 স্কয়ার হচ্ছে 441, নিচে 2 স্কয়ার হচ্ছে 4 ইজ টু 17.5 স্কয়ার হচ্ছে 306.25 ডিভাইডেড বাই 2 স্কয়ার অর্থাৎ 4। এই 4 উভয় পদ থেকে চলে যাবে, কেটে গিয়ে তারপর কি 306.25 এই দশমিকটা তুলে নিচ্ছে 100, এবার 100 দিয়ে গুণ করে দিচ্ছি, উভয় পদকে গুণ করে দিলে কি হচ্ছে না আমাদের 4 তোমার হচ্ছে 44,100 ইজ টু 30,625। এরপর এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে, অনুপাতটাকে কাটাকাটি করবো। এখানটা দেখো আমি 175 দিয়ে যদি কেটে দিই
তাহলে 252:175। এরপর আরও 7 দিয়ে কেটে দিচ্ছি 36:25। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। আমি আমার মতন করে করেছি, তোমরা এইভাবেও করতে পারো বা আরও ছোট করে ভেঙেও করতে পারো। ঠিক আছে, তো এই গেল আমাদের 11 থেকে অঙ্ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এরপরে আমরা 12 দাগের অঙ্কটি করব, যেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, বিভিন্ন টেস্ট পেপারে পেজ বা বিভিন্ন পরীক্ষাতেও আসে। তো তার আগে একটি বলা, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলি সহজেই তোমরা দেখতে পাও। 12 দাগের অঙ্কটি কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ একটি ধাতব গোলক আছে, এই ধরো একটি ধাতব গোলক। ঠিক আছে, এই গোলকের উপরিতলটা কেটে নেওয়া হচ্ছে। ধরো এইরকম জায়গায় একটা আমি কেটে নিই, যদি যেটা কাটছি সেটাও গোলক আকারেই কাটছি। ঠিক আছে, তো এই যে ছোট গোলকটা পাচ্ছি, এই গোলকের সাথে যে গোলকটা আমাদের অবশিষ্ট গোলক থেকে যাচ্ছে তার কি আয়তনের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, গোলক যেহেতু আছে, তাহলে এদের কি হবে, আমাদের ব্যাসার্ধ দরকার। এখানে ব্যাসার্ধ বা ব্যাস কিছু দেওয়া নেই, কোনো ডেটাই দেওয়া নেই। তো তার জন্য আমরা ব্যাসার্ধগুলোকে ধরে নেব। ধরো এই প্রথমটা যদি, অর্থাৎ বড় গোলকটা যদি ক্যাপিটাল আর ধরে নিই ব্যাসার্ধ একক, এবং ছোট গোলকটা স্মল আর একক যদি ব্যাসার্ধ ধরে নিই, তাহলে আমরা ওই প্রশ্ন অনুযায়ী যেটা বলা আছে সেই থেকে আমরা কি তাদের ব্যাসার্ধের সাথে একটা রিলেশন পাবো, সেখান থেকে আমরা আয়তনগুলোর মধ্যে অনুপাতটা পেয়ে যাব। তো এখানে তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, এখানে কি শর্ত অনুযায়ী কি বলেছে না, নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আগের গোলক অর্থাৎ ক্যাপিটাল আর বিশিষ্ট গোলক, এর বক্ষতলের ক্ষেত্রফল কি না 4πr² হবে, ক্যাপিটাল আর স্কোয়ার। আর ছোটোটার কথা হচ্ছে 4π ইন্টু স্মল আর স্কোয়ার। কী বলছে, এইটা কি ছোটোটার বক্ষতলের ক্ষেত্রফল বড়টির বক্ষতলের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে না 4π ইন্টু স্মল আর স্কোয়ার ইকাল টু 4π ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। এইখান থেকে আমরা কি পাবো, 4π কেটে যাবে, তাহলে আর স্কোয়ার ইকাল টু, অর্থাৎ স্মল আর স্কোয়ার ইকাল টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, বা বর্গমূল করে দিলে স্মল আর ইকাল টু ক্যাপিটাল আর বাই √2, বা ক্যাপিটাল আর ইকাল টু √2r। এটা একটা পেয়ে যাচ্ছে এদের মধ্যে রিলেশন। এরপরে কি করব, আমাদের যে আয়তন, সে আয়তনের ফর্মুলায়, অর্থাৎ বড় গোলকটির আয়তন কত হবে, অর্থাৎ মানে বড় গোলকটির আয়তন থেকে ওই ছোট গোলকটির আয়তন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অবশিষ্ট গোলকের আয়তন পাবো। সেই আয়তন আর ছোট গোলকটির আয়তন, এই দুটোর অনুপাত আমরা করে নেব, করে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন, যে ক্যাপিটাল আর স্মল আরের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা বা এই মানটাকে কাজে লাগিয়ে আমরা আয়তন অনুপাতগুলো বের করব। তো চলো এবার করে নিই অঙ্কটা। দেখো, তাহলে কি ধরিলাম, ধাতব এই গোলকটির ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর একক, তাহলে কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধ স্মল আর একক, এই দুটো ধরে নিচ্ছি। এরপর যে আগের যে ধাতব গোলক অর্থাৎ ক্যাপিটাল আর বিশিষ্ট, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক, এবং নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π ইন্টু স্মল আর স্কোয়ার বর্গ একক। প্রশ্ন অনুযায়ী কি, যেটা বলেছিলাম, 4π ইন্টু স্মল আর স্কোয়ার ইকাল টু 4π আর স্কোয়ার বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। এখান থেকে পেয়ে গেলাম ক্যাপিটাল আর ইকাল টু √2r, এটা আগে দেখিয়েছিল আমাদের। এরপর কি, আমাদের আগের গোলকের আয়তন, অর্থাৎ কেটে নেওয়ার আগে গোলকটির আয়তন কত হতো না, 4/3π ইন্টু ক্যাপিটাল আর কিউব ঘনক, এটা তোমার ফর্মুলাতেই জানো এইভাবে হয়। এবং কেটে নেওয়া নতুন গোলকটির আয়তন, অর্থাৎ স্মল আর বিশিষ্ট গোলকটির আয়তন কত হবে, 4/3 ইন্টু পাই ইন্টু স্মল আর কিউব ঘন একক।
ঠিক আছে। তো অতএব কেটে নেওয়ার পর অবশিষ্ট গোলকটির আয়তন কত হবে, এইটা থেকে এটা বিয়োগ করে দেবো। 4/3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 ইন্টু পাই ইন্টু স্মল আর কিউব ঘনায়তক। 4/3 ইন্টু পাই কমন চলে আসছে, এটা চলে এলো। এখানে দেখো ক্যাপিটাল আর এর মানটা এই যে 1 নম্বরের সাহায্যে এখানে বসিয়ে দিয়েছি, √2 আর এর হোল কিউব। তারপরে কি হচ্ছে, √2 হোল কিউব মানে 2√2 ইন্টু আর কিউব মাইনাস আর কিউব, এখান থেকে স্মল আর কিউব কমন আসবে, তাহলে 4/3 পাই ইন্টু স্মল আর কিউব ইন্টু হোল ইন্টু কত, 2√2 মাইনাস 1। ঠিক আছে, এখান থেকে আর স্মল আর কিউবটা কমন আসবে, 2√2 মাইনাস 1। এরপর কি আমাদের নির্ণয় অনুপাতটা বের করতে হবে, অর্থাৎ কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনটা আগে, সেটা কত বেরিয়েছে আমাদের ছিল এইটা, এই যে কেটে নেওয়া নতুন গোলকটির আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু আর স্মল আর কিউব ইজ টু, যেটা অবশিষ্ট থাকছে এটা 4/3 পাই স্মল আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1। এখান থেকে কি উভয় পদ থেকে এই দুটো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে গিয়ে এখানে 1 পড়ে থাকছে, ইজ টু এখানে 2√2 মাইনাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ নিশ্চয়। এরপর আমরা 13 দাগের অঙ্কটি করব। 13 দাগের অঙ্কটি কি বলেছে, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্ষতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে একটা ভূগোলকে অর্থাৎ গোলকের মতন একটা গোলক নেওয়া হয়েছে, যার কি বলা হয়েছে অক্ষটির বক্ষতলে। এখানে ধরো অক্ষ, আমরা একটা অক্ষ যদি এঁকে নিই, ধরো এই একটা আমাদের অক্ষ আছে, ভূগোলকের অক্ষ নিলাম। এই অক্ষটির বক্ষতলে অর্থাৎ এই জায়গায় কি 0.7 সেন্টিমিটার 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, অর্থাৎ এদিকে একটা ছিদ্র এদিকে একটা ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, তো ছিদ্র করার পর কি বলছে না, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। অর্থাৎ যে গোলাকার অংশটা আছে তার ধাতব পাত, অর্থাৎ ভূগোলকটির কি বক্ষতলের ক্ষেত্রফল, হ্যাঁ বক্ষতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। সেখানে কি করতে হবে না, যেহেতু এই দুটো ছিদ্র আমরা কেটে নিচ্ছি, বৃত্তাকার ছিদ্র, এই দুটো ছিদ্র বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পড়ে থাকছে, যে বক্ষতলটা পড়ে থাকছে, সেইটি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তা ভূগোলকটির কি ব্যাসার্ধ কত দেওয়া আছে, 14 সেন্টিমিটার, 14 সেমি বলে দিয়েছে। তাহলে ভূগোলকটির কী পাবো না, বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই ইন্টু 14 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে কী করবো, এই দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। তো এখানে 0.7 ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তাহলে এক একটা কত হবে, পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার। এই ক্ষেত্রফল দুটার জন্য 2 পাই হয়ে যাবে। তো এইটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 4 পাই ইন্টু 14 স্কোয়ার থেকে এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে যে এটা পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার আমরা তাহলে অঙ্কটা লিখে করে নিই। ঠিক আছে, এখানে যে অঙ্কগুলো করাচ্ছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত, স্মল আর ব্র্যাকেটে দিয়েছি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে ছিদ্র করার আগে ভূগোলকটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। এখানে 14 বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি পায়ের মান বসিয়েছি, দেখেছো। এখানে যেহেতু ক্যালকুলেশন করতেই হবে তাই পায়ের মানটা বসিয়ে দিয়েছি 22/7। যে ক্যালকুলেশন করে তোমার হচ্ছে এটা 14টাকে স্কোয়ারটাকে 14 ইন্টু 14 করেছি, 7 2 14 কেটেছি, কেটে আমাদের গুণ করে আসবে 2464 বর্গ সেন্টিমিটার। তো এরপর কি, এখন ভূগোলকটির অক্ষটির বক্ষতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। তাহলে একটার জন্য কত বলেছিলাম না, একটার জন্য হচ্ছে পাই আর স্কোয়ার, তো পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার।
তাহলে দুটোর জন্য 2 ইন্টু করে দিয়েছি একসাথে। এখানেও পায়ের মানটা বসিয়ে দিই, আর 0.7টাকে তোমার 0.7 ইন্টু 0.7 দশমিক তুলে নিচে 10 দিয়ে ভাগ করেছি। তারপরে কাটাকাটি করে আসছে মোটামুটি 308/100 বা 3.08 বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। তাহলে ছিদ্র করার পরে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, তোমাদের যেটা বইয়ে চেয়েছে যে কি ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, অর্থাৎ ছিদ্র করার পরেই চেয়েছে আর কি। তো এখানে কি গোলকটির বা ভূগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল মাইনাস দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে? সমগ্রতলের ক্ষেত্রফল আগেই ছিল 2464 মাইনাস 3.08 বর্গ সেন্টিমিটার, বিয়োগ করলে আসছে 2460.92 বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার, বুঝতে পেরেছ? এরপর আমরা 14 দাগের অঙ্কটি করব। তো 14 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? অর্থাৎ কি এখানেও সেই 8 দাগের অঙ্কটির মতনই আছে, ঠিক আছে? এটা তোমরা করে নিতে পারবে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো 8 সেমি যে দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলানো হচ্ছে, তাহলে নিরেট লোহার গোলকটির আয়তন বের করব, আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যতগুলি নিরেট গুলি তৈরি করা হবে তাদের আয়তন বের করব। দিয়ে সেখান থেকে আমরা কি ওই বড় গোলকটি আয়তন ডিভাইডেড বাই ছোটো গোলকটি আয়তন ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমরা কী করে দেবো, কী পেয়ে যাব না, আমরা ওই কতগুলি গুলি তৈরি হবে সেই সংখ্যাটা পেয়ে যাব। এটা সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা দেখো করে নাও। তাহলে এখানে কী হচ্ছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলকের আয়তন একবারে 4/3 ইন্টু পাই ইন্টু 8 হোল কিউব ঘন সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহারগুলির আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু 1 হোল কিউব ঘন সেন্টিমিটার। তো নির্ণয় গুলির সংখ্যা কত হবে? এই আয়তন ডিভাইডেড বাই এই আয়তন, 4/3 পাই কেটে গেল, 8 কিউব মানে কত? 512, আর 1 কিউব মানে তো 1, অর্থাৎ 512টি নিরেট গুলি তৈরি হবে। এটাই হয়ে গেল। এই ছোটো অঙ্ক হলো, এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। আজ এই পর্যন্তই। আশা করি অঙ্কগুলি শিখতে পেরেছো। যদি শিখে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর কেউ যদি নতুন আমার চ্যানেলটিতে হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো।